হয় বেশি, জ্বর সবগুলোই ভাইরাস জনিত কারণ, ঠিক আছে? ব্যাকটেরিয়া জনিত কারণ খুব কম। ভাইরাস জনিতের ভিতর সব থেকে কমন আমাদের এই জায়গায় দেখেন ইনফ্লুয়েঞ্জার কথা লেখা আছে, আমরা যেটা ফ্লু বলি, ফ্লু। তারপর নিচের দিকে দেখেন কমন কোল্ড লেখা আছে, কমন কোল্ড। কমন কোল্ড মানে এই যে ঠান্ডা জ্বর যেগুলো লাগে এগুলোর আমরা বলি কমন কোল্ড। নিচের দিকে আছে দেখেন মিজেলস মামস, মিজেলস মামস এগুলো আজকে আমরা পড়াবো, মিজেলস মামস আজকে পড়াবো আমরা, ঠিক আছে? তারপর আসেন ফাঙ্গাস বা ফাঙ্গাই। ফাঙ্গাস মানে কি ছত্রাক, ছত্রাক। ফাঙ্গাসের ভিতরে একটা কমন রোগ হয়েছে রিংওয়ার্ম, ঠিক আছে? নিচের দিকে আছে দেখেন রিংওয়ার্ম, আমরা যেটা দাঁত বলি বাংলায়, দাঁত, ঠিক আছে? দাঁত কিন্তু শ্বাসের রোগ, সংক্রামক রোগ। তারপর আসেন প্রোটোজোয়া। প্রোটোজোয়া বলতে বুঝে এককোষী প্রাণী যেগুলো সেগুলো। প্রোটোজোয়ার ভিতর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে প্রথমটা অ্যামেবিয়াসিস, অ্যামেবিয়াসিস বা অ্যামেবিক ডিসেন্ট্রিও বলা যাইতে পারে, ঠিক আছে? ডিসেন্ট্রি আমরা যখন পড়াবো তখন দেখবেন ডিসেন্ট্রির ভিতর দুইটা ভাগ আছে, একটা ব্যাকটেরিয়াল আর একটা অ্যামেবিক। ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি একটা নাম ব্যাসিলারি ডিসেন্ট্রি, আর অ্যামেবিক ডিসেন্ট্রি অ্যামিবা দিয়ে হয়, মানে প্রোটোজোয়া দিয়ে হয়, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? অ্যামেবিক ডিসেন্ট্রিতে কিন্তু মেইন ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক না, অন্য ট্রিটমেন্ট আমাদের দেয়া লাগে, অ্যান্টি অ্যামিবাল ড্রাগ দিতে হয়, ঠিক আছে? তারপর লাস্টে আসেন দেখেন প্যারাসাইট বা হেলমিনথ। হেলমিনথ বলতে বোঝাচ্ছে কৃমি, ঠিক আছে? পরজীবী যেগুলারে বলি, এগুলো একা বাঁচতে পারে না, এগুলো আরেকটা জীবনের ভিতর বাঁচতে পারে, ঠিক আছে? কৃমি কি একা বাঁচতে পারে? পারে না। কৃমি কি হয়, মানুষের দেহের মধ্যে বসবাস করে, সেইগুলোরে বলতেছি আমরা প্যারাসাইট বা হেলমিনথ। এর ভিতর কৃমির ভিতর সব থেকে কমন নিচের দিকে আছে দেখেন হুকওয়ার্ম, পিনওয়ার্ম, অ্যাসকেরিয়াসিস, এগুলো সব থেকে কমন, ঠিক আছে? পিনওয়ার্ম, হুকওয়ার্ম আর অ্যাসকেরিয়াসিস, এই যতগুলো ডিজিজ বললাম এগুলো সব সংক্রামক রোগ, এগুলো সব সোয়াসে রোগ, ঠিক আছে? এক সহজ বাংলায় বললে সোয়াসে রোগ। এগুলো একজনের থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে ড্রপলেট বা বায়ুর মাধ্যমে, যে হাসি কাশির মাধ্যমে ছড়ায় না, করোনা যেমন ছড়াইছিল হাসি কাশির মাধ্যমে, এগুলো সব হাসি কাশির মাধ্যমে ছড়াবে বা ছোঁয়াচে মানে টাচের ফলে ছড়াবে। যেমন কৃমি, যদি একজনের কৃমি থাকে সেই জামা কাপড় বা সেই পেটে যদি আরেকজন তার কৃমি হওয়ার চান্স অনেক বেশি। এজন্য আমরা দেখবেন কৃমির ট্যাবলেট পরিবারের সবাই একসাথে খাইতে বলি, ঠিক আছে? একা ট্রিটমেন্ট দিই না, আমরা বলি পরিবার শুদ্ধ সবাই, বাসায় যতজন আছে সবাই একত্রে খাওয়াই, ঠিক আছে? এগুলো আজকের টপিকস এর ভিতর এই ইনফেকশন ডিজিজ আমরা পড়াবো মূলত, এগুলো আমরা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এবার আসেন ডিজিজের ভিতর ঢুকে যাই, রোগ যেগুলো পড়াবো। প্রথমে আসেন মিজেলস, ঠিক আছে? মিজেলস, মিজেলস এর বাংলা হয়েছে হাম, হাম, ঠিক আছে? হামের সাথে পরিচিত সবাই, হামের নাম শুনছেন না? জি স্যার, হামের নাম শুনছেন? আমার পক্স কি এক জিনিস না আলাদা জিনিস? আলাদা স্যার, আলাদা। আলাদা, হ্যাঁ, আমার পক্স কিন্তু আলাদা, ঠিক আছে? হাম মানে হচ্ছে মিজেলস, আর পক্স তো চিকেন পক্স, আমরা আলাদাই সেই ডাকি বা হার্পিস জোস্টার নামে ওটা কি, আজকে মিজেলস দিয়ে শুরু করতেছি। মিজেলস মানে হাম, ঠিক আছে? হাম এটা হচ্ছে ভাইরাল একটা রোগ, মানে ভাইরাস দিয়ে হয়, এই ভাইরাসের নাম হচ্ছে মিজেলস ভাইরাস, ঠিক আছে? মিজেলস ভাইরাস দিয়ে হয়, তাহলে মিজেলস হয় কি দিয়ে? মিজেলস ভাইরাস দিয়ে, ঠিক আছে? এই যে দেখেন এই জায়গায় ছবি আছে, একটা সুন্দর। মিজেলসে ঠিক এইরকম র্যাশ ওঠে, সারা শরীরেই র্যাশ ওঠে, ঠিক আছে? এটা কোনো স্পেসিফিক রিজনে র্যাশ ওঠে না। আমরা গত ক্লাসে বলছিলাম বোধহয় টাইফয়েডে যেমন শুধু বুকে র্যাশ ওঠে, কিন্তু মিজেলসে গোটা শরীরেই র্যাশ উঠতে পারে, যে কোনো জায়গায় র্যাশ উঠতে পারে। আর এইটা একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে? ভাইরাল ডিজিজ। এবার আসেন এর সাইন সিম্পটম বা লক্ষণ কি কি হয়। প্রথম লক্ষণই ফিভার, মানে কি জ্বর, ঠিক আছে? এই জ্বরটা কেমন হয়? জ্বরটা সাধারণত ইন্টারমিডিয়েট গ্রেড থেকে হাই গ্রেড হইতে পারে, লো গ্রেড হয় না, ঠিক আছে? ইন্টারমিডিয়েট টু হাই মানে 100-র উপর টেম্পারেচার থাকে, সহজ বাংলায় মিজেলসে টেম্পারেচার সাধারণত 100-র উপর থাকে। পরে 2 নম্বর পয়েন্ট দেখেন, রেড গ্লসি র্যাশ ফার্স্ট অ্যাপিয়ার্স অন দা ফোরহেড। এর মানে কি? যে সারা শরীরে যে র্যাশ উঠছে, ঠিক আছে? র্যাশ উঠলো না লাল লাল, এই র্যাশ সব থেকে আগে শুরু হবে হয়েছে কপালে, ফোরহেড মানে কপাল। এই যে লাল র্যাশটা উঠলো এটা সবার আগে শুরু হবে কপালে, কপাল থেকে শুরু হয়ে আস্তে আস্তে সারা শরীরে ছড়াবে, কথার মানে হয়েছে তাই। পরে দেখেন 3 নম্বর পয়েন্ট, রেড ইনফ্লামড আই, মানে চোখ লাল হয়ে যাবে, আমরা বলি কনজাংটিভা লাল হয়ে যাবে, ঠিক আছে? কনজাংটিভা, কনজাংটিভা লাল মানে চোখ দেখলেই মনে হবে লাল, মনে হচ্ছে যে হেমোরেজ হয়েছে। তারপরের পয়েন্ট, রানি নোজ, মানে কি সর্দি হইবে, ঠিক আছে? সর্দি। তারপর কফ এন্ড সোর থ্রোট, কফ এন্ড সোর থ্রোট, কফ মানে কি কাশি, ঠিক আছে? কাশি। এই ক্ষেত্রে ড্রাই কফ হইতে পারে,
ওয়েট কপ হইতে পারে। ওয়েট কপ মানে যেই কপে আমরা কপ আসে, আর ড্রাই কপ মানে শুকনো কাশি, ঠিক আছে? শুকনো কাশি বা শুষ্ক কাশি। আর সোর থ্রোট, সোর থ্রোট মানে কি? সোর থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা, ঠিক আছে? সোর থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা। সহজ বাংলায় মনে রাখবেন, গলা ব্যথা মানেই সোর থ্রোট। অনেকে ফ্যারিনজাইটিসও বলে, ঠিক আছে? ফ্যারিনজাইটিসও বলে, যেটা মনে রাখতে পারেন। আর লাস্ট পয়েন্ট, কপ্লিক স্পট ইনসাইড দ্য মাউথ, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। মিজেলস আমরা কপ্লিক স্পট দেখলেই এটা বুঝতে পারি যে এটা মিজেলস। এর ফলে যদি কারো কপ্লিক স্পট আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে তার আর অন্য কোনো টেস্টের দরকার নাই। ওই কপ্লিক স্পট আসছে মানে তার মিজেলস হইছে কনফার্ম, ঠিক আছে? কপ্লিক স্পট কি জিনিস? কপ্লিক স্পট হচ্ছে মুখের ভিতর একটা সাদা মেমব্রেনের মতো হয়, ঠিক আছে? ফুসকা বললে যেমন হয় না, আশেপাশে যেমন লাল হয়ে যায়, মাঝখানে সাদা থাকে, ঠিক আছে? এই কপ্লিক স্পটটা ঠিক ওই রকম। এটা হবে মুখের ভিতর, ঠিক আছে? মুখের উপর মাড়িতে হয় সাধারণত, ঠিক আছে? মাড়িতে। দাঁড়ান, কপ্লিক স্পটের ছবি আছে বোধ, আমি দেখাচ্ছি। আচ্ছা, একটু পর দেখাচ্ছি, এটা এই জায়গায় নাই তো, পরে দেখাচ্ছি। কপ্লিক স্পটার মুখের ভিতর, ঠিক আছে? মুখের ভিতর মারিতে হবে। এটার চেহারা হবে একদম লাল কিন্তু সাদা, মাঝখানে সাদা, ঠিক আছে? আশেপাশে লাল, মাঝখানে সাদা। এটা হচ্ছে বলতেছি আমরা কপ্লিক স্পট। যদি কারো কপ্লিক স্পট পেয়ে যান, তাহলে এটা 100% কনফার্ম মিজেলস, আর কোনো ডিজিজ না। একদম কনফার্ম আমরা বলে দিতে পারি মিজেলস। মিজেলস এত গুরুত্বপূর্ণ কেন, আমরা গুরুত্ব দিয়ে কেন এটার ট্রিটমেন্ট করবো? এর কারণ মিজেলস এর কিছু খারাপ খারাপ কমপ্লিকেশন আছে, ঠিক আছে? মিজেলস হলে এগুলো হওয়ার চান্স অনেক বেশি। যে দেখেন এদিকে লেখা আছে নিউমোনিয়া, নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেশি। সিভিয়ার ডায়রিয়া হইতে পারে। সিভিয়ার ডায়রিয়া বলতে কি বোঝায়? ডায়রিয়া কাকে বলে বলেন তো একজন? পানি শূন্যতা স্যার, পানি শূন্যতার। ডায়রিয়া, ডায়রিয়া কাকে বলে? পানি শূন্যতা তো ডিহাইড্রেশন। স্যার 3 বারের বেশি যদি একজনের টয়লেট ব্যবহার করা হয় তাকে ডায়রিয়া বলে। স্বাভাবিক টয়লেট নাকি পাতলা পায়খানা? পাতলা পায়খানা, ঠিক আছে? স্বাভাবিক না। 3 বা 3-এর বেশি, ঠিক আছে? 3 বা 3-এর বেশি, 3 বা 3-এর বেশি যদি পাতলা পায়খানা হয়, তারে আমরা ডায়রিয়া বলি, ঠিক আছে? আর পানি শূন্যতা যে বলছো, এটা মানে হচ্ছে ডিহাইড্রেশন। এটা কিন্তু আলাদা জিনিস। ডায়রিয়ার ফলে ডিহাইড্রেশন হয়, কারণ ডায়রিয়া হইলে ডিহাইড্রেশন ডেভেলপ করে। আচ্ছা, ঠিক আছে, পরের পয়েন্ট দেখেন, এনকেফালাইটিস। এনকেফালাইটিস কি জিনিস? এনকেফালাইটিস হচ্ছে ব্রেন ইনফেকশন হওয়া, ঠিক আছে? ব্রেইনে যে আমাদের যে ব্রেন আছে, এই ব্রেনে যদি ইনফেকশন হয়, তারে আমরা বলি এনকেফালাইটিস। পরের পয়েন্ট দেখেন, ব্লাইন্ডনেস। ব্লাইন্ডনেস কেন? ওই যে বলছিলাম, রেড আইস মানে কি চোখ লাল হয়ে যায়, কনজাংটিভা লাল হয়ে যায়, ফলে হেমোরেজ হইতে পারে। এর ফলে ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব চলে আসতে পারে। আর লাস্ট পয়েন্ট, ইয়ার ইনফেকশন মানে কানে ইনফেকশন। এটা কানের ইনফেকশনটা আমরা বলি অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া, ঠিক আছে? এইগুলো হচ্ছে কমপ্লিকেশন, মারাত্মক কমপ্লিকেশন। এই জন্য মেজেলস খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে, মানে মেজেলস এর গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এবার আসেন, মেজেলস এর জন্য কোনো ইনভেস্টিগেশন বা পরীক্ষা করার কোনো দরকার আছে কিনা। সাধারণত মেজেলস এর জন্য কোনো পরীক্ষা করার দরকার পড়ে না, ঠিক আছে? দরকার পড়ে না, কারণ কি? মেজেলস আমরা এই যে বললাম, কপ্লিক স্পট দেখি আমরা বুঝতে পারি যে মেজেলস। এর আর ফার্দার কোনো পরীক্ষার কোনো দরকার পড়ে না অ্যাকচুয়ালি, যে ডায়াগনোসিস করার জন্য আমার যে পরীক্ষা করতে হবে যে মিজেলস, এরকম দরকার পড়ে না। আমরা ওই দেখেই বুঝতে পারি যে এটা মিজেলসে চলে গেছে। তারপরও যদি পরীক্ষা করা লাগে, যে বোঝা যাচ্ছে না আমার পরীক্ষা করতে হবে, সেই ক্ষেত্রে একটা পরীক্ষা করা যায়, সেরোলজিক্যাল পরীক্ষা আমরা করতে পারি। আইজিএম অ্যান্টিজেন পরীক্ষা, ঠিক আছে? আইজিএম, এই যে 3 নাম্বার পয়েন্ট দেখেন, সেরোলজি ডিটেকশন অফ আইজিএম এন্ড আইজিজি, অ্যান্টি মিজেলস অ্যান্টিবডি। এই একটা পয়েন্ট জাস্ট মনে রাখলেই হবে, ঠিক আছে? এই একটা পয়েন্ট, সেরোলজিক্যালের ভিতর আইজিএম করতে পারি। তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমরা লিখে দিই আইজিএম ফর মিজেলস, খালি এটুকু লিখে দিই, আর কিছু লিখি না, ঠিক আছে? আইজিএম ফর মিজেলস। আর একটা সিবিসি করাই আমরা সাথে সাথে, কারণ সিবিসি দিয়ে আমরা দেখি যে পেশেন্টের কন্ডিশন কেমন, ইনফেকশনের মাত্রা কেমন, এইসব দেখার জন্য একটা সিবিসি করি। এই দুইটা পরীক্ষাই। নিচে দেখেন আরো অনেকগুলো পরীক্ষার কথা আছে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন ডেভেলপ করলে, ঠিক আছে? এর আগে করার দরকার নাই। যদি করতে হয় জাস্ট আইভিএম করব মিজেলস এর জন্য, আর একটা সিবিসি করব, ঠিক আছে? আর যদি কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, ওই যে আগের কমপ্লিকেশনের কথা বললাম যে নিউমোনিয়া টিউমোনিয়া, নিউমোনিয়া কিভাবে বুঝবেন? নিউমোনিয়া হইলে পেশেন্টের চেস্ট পেইন শুরু হয়ে যাবে, বুকে ব্যথার কথা বলবে পেশেন্ট, ঠিক আছে? আর সিভিয়ার কফ থাকবে, এগুলো দেখে আমরা বুঝি। তখন আমরা চেস্ট এক্সরে করব, ঠিক আছে? চেস্ট এক্সরে করব। যদি প্রস্রাবে কোনো সমস্যা হয়, পেশেন্ট কমপ্লেইন করে যে তার প্রস্রাব কমে যাচ্ছে, তাইলে আমরা ক্রিয়েটিনিন করতে পারি। যেখানে লেখা আছে দেখেন ক্রিয়েটিনিন, ঠিক আছে? বা ডায়রিয়া ডেভেলপ করলো, তখন আমাদের ক্রিয়েটিনিন করতে হয়, সিরাম ইউরিয়া করতে হয়, এগুলো করতে হয়।
আর ওই যে ব্রেইনে ইনফেকশনের কথা বললাম, ব্রেইনে ইনফেকশন হয়ে গেলে আমাদের সিএসএফ আর ইলেকট্রোকার্ডিওগ্রাফি করতে হয়, ঠিক আছে? ইলেকট্রোকার্ডিওগ্রাফি কি জিনিস? ইলেকট্রোকার্ডিওগ্রাফি কি জিনিস, ইসিজি কি জিনিস, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা, ইসিজি আর ইকো দুইটা আলাদা। আর একটা আছে ইইজি, তিনটা জিনিস আলাদা। তাই তিনটা নিয়ে একটু কথা বলি। একটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজি, ঠিক আছে? ইসিজি, ইসিজির ভালো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। আর একটা আছে ইকোকার্ডিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এটার নাম হচ্ছে ইকো। ইকোকার্ডিওগ্রাফি রে বলি আমরা ইকো। আর আরেকটা আছে ইইজি, ঠিক আছে? ইইজি এনকেফালোগ্রাম, ঠিক আছে? এটা বলে এনকেফালোগ্রাম। ইইজি, ইইজি মূলত ব্রেনের জন্য আমরা পরীক্ষা করি, ঠিক আছে? ব্রেনের জন্য করি ইইজি। আর হার্টের জন্য করি ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, আর একটা ইকো বা ইকোকার্ডিওগ্রাফি। ইনভেস্টিগেশন অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? অত ইম্পর্টেন্ট না। মিজেলস এ যদি পরীক্ষা নাও করেন কোনো সমস্যা নাই, কারণ ওই স্পট দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারি। এবার আসেন মিজেলস এর জন্য আমরা কি ট্রিটমেন্ট দিব। মিজেলস এর জন্য কি ট্রিটমেন্ট দিব? মিজেলস এ কি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, মানে দেওয়া কি লাগে না লাগে না বলেন তো কেউ? মিজেলস এ তো জ্বর ঠর আসবে, এতে কি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে? দেওয়া লাগে। আর কেউ কিছু বলেন? হাম হইলে কি অ্যান্টিবায়োটিক দেয়া লাগে? আচ্ছা, মিজেলসে কোনো অ্যান্টিবায়োটিক দেয়া লাগে না, 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? মিজেলসে কোনো অ্যান্টিবায়োটিক দেয়া লাগে না। আমি প্রথমেই বলে নিয়েছিলাম এগুলো সব ভাইরাল ডিজিজ, ভাইরাস দিয়ে হয়। ভাইরাস দিয়ে হইলে সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কখন দেয়া লাগে? যদি অবস্থা খারাপ হয়ে যায়, যেমন নিউমোনিয়া হয়ে যায়, এনকেফালাইটিস হয়ে যায়, তখন অ্যান্টিবায়োটিক শুরু করতে হয়, কারণ সেকেন্ডারি ইনফেকশন তৈরি হয়। কিন্তু মিজেলসে কখনো অ্যান্টিবায়োটিক লাগে না মিজেলসের জন্য। মিজেলসে তাহলে আমরা কি ট্রিটমেন্ট দেবো? মিজেলসে আমরা সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দেবো। সিম্পটোমেটিক ট্রিটমেন্ট কি দিব? জ্বর হয়েছে, জ্বরের জন্য কি দিব? নাপা দিব, মানে প্যারাসিটামল দিব, ঠিক আছে? প্যারাসিটামল দেব। সর্দি হয়েছে, সর্দির জন্য কি দিব আমরা? কোল্ড অ্যালার্জির জন্য যা দেই আমরা, যেমন ফেক্সো দিতে পারি, হিস্টাসিন দিতে পারি, এগুলো দিতে পারি, ঠিক আছে? সাথে কি, সর্দি বেশি হলে আমরা একটা ড্রপ ইউজ করতে পারি, অ্যান্টাজল নেজাল ড্রপ দিতে পারি, অ্যান্টাজল, ঠিক আছে? কাশি, কাশির জন্য কি দিব? কাশির জন্য সিরাপ দিতে পারি, বিউকপ দিতে পারি, সিউডোকপ দিতে পারি, অ্যানকপ দিতে পারি, অ্যামব্রোক্স দিতে পারি, এই জাতীয় যে কোনো ওষুধ দিতে পারি। আর এইসব পেশেন্ট যেহেতু গায়ে হামে যেহেতু এরকম ওঠে, র্যাশ ওঠে, চুলকানির একটা সমস্যা থাকতে পারে, চুলকানির জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় যে কোনো, যে ফেক্সোফেনাডিন বলেন বা রুপাটাডিন বলেন, মানে রুপা, ফেক্সো, টেজলোর, এই জাতীয় একটা ওষুধ দিতে পারি। বাচ্চাদের হইলে সাধারণত ফেক্সো দেওয়াটা বেটার, ফেক্সো আর হিস্টাসিন এই দুইটা দেওয়া বেটার বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ হাম কিন্তু বাচ্চাদের বেশি হয়, বড়দের বেশি হয় না। তাহলে বাচ্চাদের হইলে ফেক্সো দেওয়াটা বেটার। আর প্যারাসিটামল মানে নাপার কথা বললাম, বাচ্চাদের নাপার ডোজ কিভাবে ঠিক করবেন কেউ জানা আছে? কেমনে দেই? এটা একদম পরিমাপ করা সহজ, খালি ওয়েট মনে রাখতে হবে, বাচ্চার ওয়েট মনে রাখতে হবে, ঠিক আছে? যা ওয়েট হবে তারে হইছে 8 দিয়ে ভাগ দিবেন, তারপর যেইটা বাইরে হবে সেইটাই হইছে ডোজ, ঠিক আছে? সেই চামচ, কারণ বাচ্চাদের তো ট্যাবলেট দিই না। ধরেন একটা 2 বছরের বাচ্চা, তার ওয়েট হইছে সাপোজ 16 কেজি ধরেন, ঠিক আছে? 16 কেজি, তাহলে 16 কেজি রে আমার ভাগ দিতে হবে হইছে 8 দিয়া, কত হয় তাইলে? 2 আসে, তাইলে আমার 2 চামচ তারে দিতে হবে নাপা, ঠিক আছে? এইটা মনে রাখবেন। বাচ্চাদের জন্য যা ওয়েট বাচ্চার, তারে 8 দিয়ে আমরা ভাগ দিই, তারপর যেইটা বাইরে হবে সেই তত চামচ বাচ্চারে খাওয়াই দিতে বলবো, ঠিক আছে? যদি 16 কেজি হয় তাহলে 16 রে 8 দিয়ে ভাগ দিলাম, বের হবে কত? 2, তাহলে 2 চামচ খাওয়াই দিব। যদি 8 কেজি ওজন হয় তাহলে 8 কে 8 দিয়ে ভাগ দিলে বের হবে 1 চামচ খাওয়াই দিতে বলবো, ঠিক আছে? আর প্যারাসিটামল বা নাপা 4 ঘন্টা পর পর দেয়া যায়, 4 ঘন্টা পর পর দেয়া যায়, ঠিক আছে? তাহলে ট্রিটমেন্ট বুঝতে পারছেন? ট্রিটমেন্ট একদম সহজ। ট্রিটমেন্ট কি? যার সিমটম আসবে তার মতো ট্রিটমেন্ট। যদি জ্বর থাকে, জ্বরের জন্য দিব প্যারাসিটামল বা নাপা। তারপর এই যে র্যাশ উঠছে, র্যাশের জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন, ফেক্সো জাতীয় যা ওষুধ আছে, ফেক্সো, রুপা, এই জাতীয় যে কোনো ওষুধ, টেজলোর দিতে পারি। তারপর সর্দি হয়েছে, সর্দির জন্য আমরা একটা নেজাল ড্রপ দিতে পারি, অ্যান্টাজল যেমন আছে, অ্যান্টাজল দিতে পারেন, রাইনোজল দিতে পারেন, যা দেন কোনো সমস্যা নাই, দিতে পারি। আর
এই তো এইটুকুই, আর তেমন কিছু নাই। আর যে কনজাংটিভাইটিস, চোখে ইনফেকশন হয়, আমরা চোখের ড্রপ ইউজ করি। সেই ক্ষেত্রে চোখের ড্রপ কি দিবেন? চোখের ড্রপ মক্সিফ্লোক্সাসিন গ্রুপের যে কোনো চোখের ড্রপ বা ক্লোরামফেনিকলের যে কোনো চোখের ড্রপ দিতে পারেন, ঠিক আছে? মক্সিফিক্স জাতীয় বা ক্লোরামফেনিকল যে কোনো চোখের ড্রপ দিতে পারে। আর 20 মিনিট না হইলে বেটা এবার তো দোয়ানি বন্ধ হয়ে যাবে। এই মিউট করেন। কোনো সমস্যা আছে মিজেলসে? বুঝতে পারছেন সব? কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারেন মিজেলসের ভিতর। আর এটা তো আলাদা কোনো ট্রিটমেন্ট নাই, শুধু মানে সিমটম অনুযায়ী জ্বর থাকলে জ্বর সিম্পটোমেটিক, শুধু থাকলে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, আর কোনো আলাদা ট্রিটমেন্ট নেই। আর যদি অতিরিক্ত ক্ষত হয়ে যায় তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটাই তো। হ্যাঁ, যদি সিভিয়ার অবস্থা হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেব, এর আগে না। আর মিজেলস বাচ্চাদের বেশি হয়, এটা একটু মনে রাখবেন। বড়দের হতে পারে বাট খুব কম। আর মিজেলস, এই যে মিজেলস যাতে না হয় এই জন্য ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে? ভ্যাকসিন দেওয়া হয় 9 মাসে আর 15 মাসে, দুইটা ভ্যাকসিন দেওয়া হয়। সব বাচ্চারাই পায় বিএস শিডিউল অনুযায়ী 9 মাস আর 15 মাসে ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে? এবার আসেন পরেরটায় যাই। মিজেলস শেষ, মামস। পরের ডিজিজ মামস। দেখেন উপরে একটা ছবি আছে, মামসের সাথে আপনার, মামসও বাচ্চাদের বেশি হয়, বড়দেরও হইতে পারে। দেখেন গালের এক পাশ ফুলা, ঠিক আছে? এই যে একটা লোক গালের এক পাশ ই করা, ফুলে আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, ফুলে যায় আমাদের কানের নিচ থেকে, ঠিক আছে? গাল বললে ঠিক ভুল হবে, চোয়ালের হচ্ছে কানের নিচ থেকে সাধারণত ফুলে যায়, ঠিক আছে? মামস, মামস কি দিয়ে হয়? প্যারামিক্সোভাইরাস দিয়ে হয়। প্যারামিক্সোভাইরাস, অনেকে মামস ভাইরাসও বলে, ভালো নাম হচ্ছে প্যারামিক্সোভাইরাস। এইটাও একটা ইনফেকশাস ডিজিজ, ঠিক আছে? ইনফেকশাস ডিজিজ। এর সিমটম কি হয়, সিমটম বা লক্ষণ কি কি হয়? প্রথমেই আসেন দেখেন, সুয়েলিং এন্ড টেন্ডারনেস ইন দা ওয়ান অর বোথ সালাইভারি গ্ল্যান্ড। সুয়েলিং এন্ড টেন্ডারনেস, সুয়েলিং মানে ফুলে ওঠা, টেন্ডারনেস মানে ব্যথা। পেশেন্টের মেইন কমপ্লেইনই থাকে কানের একটু নিচে চোয়ালের সাইডে খুব ব্যথা আর ফুলে উঠছে, ঠিক আছে? এই ব্যথা কিন্তু মারাত্মক ব্যথা, কম ব্যথা না, ভালোই ব্যথা হয়, ব্যথার কমপ্লেন করে। আর স্যালাইভারি গ্ল্যান্ডের ভিতরে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, মূলত এই যে কানের নিচে আমাদের থাকে প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে ফুলে ওঠে আর ব্যথা হয় প্রচুর পরিমাণে। এক নাম্বার সিমটমই এইটা, ঠিক আছে? এক নাম্বার প্রথমে শুরুই হয় এইটা দিয়ে। এরপর কি আস্তে আস্তে পারে, এরপর পেশেন্টের জ্বর আসতে পারে, ঠিক আছে? জ্বর আসতে পারে, সাথে যখন চাবায় মানে খায়, যখন কোনো কিছু ভাত বলেন বা কিছু খায়, তখন এইখানের ব্যথাটা আরো বেশি অনুভূত হয়, বেশি অনুভূত হয়। এর পাশাপাশি মাথা ব্যথা হইতে পারে পেশেন্টের, হেডেক, মাসেলেক মানে মাসেলে পেইন হইতে পারে, লস অফ এপিটাইট মানে রুচি কমে যাইতে পারে, সে খেতে চায় না কোনো কিছু। মামস বোঝার এক নাম্বার পয়েন্ট হইছে কানের একটু নিচে ফুলে উঠবে আর ব্যথা হবে, পেশেন্ট এই কমপ্লেনটা করবেই, মাস্ট করবে, ঠিক আছে? এর পাশাপাশি বাকিগুলো আসবে, বাকিগুলো হচ্ছে এই যে জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা, তারপর যখন খাবে তখন ব্যথা আরো বেশি অনুভূত হবে, মুখে রুচি থাকবে না, এগুলো, ঠিক আছে? মামসের জ্বর সাধারণত অত বেশি আসে না, ঠিক আছে? এই ক্ষেত্রে লো গ্রেড টেম্পারেচারই বেশি থাকে, অত হাই গ্রেড জ্বর আসে না সাধারণত, সাধারণত আসে না। মামস, এই যে মিজেলস এর মতো মামসের জন্য আমরা টিকা দিয়ে থাকি, ঠিক আছে? টিকা দিয়ে থাকি 9 মাস আর 15 মাসে, ঠিক আছে? 9 মাস আর 15 মাসে। মামস ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষা করার দরকার আছে কিনা? সাধারণত মামসের জন্য আমরা কোনো পরীক্ষা করিই না, ঠিক আছে? করি না, যে পরীক্ষা করতে দেবো এরকম কোনো পরীক্ষা করতে দিই না। মামস দেখলেই বোঝা যায়, কানের একটু নিচে হালকা এই জায়গায় দেখলেই বোঝা যায় যে পেশেন্টের মামস আছে, এই ক্ষেত্রে কোনো পরীক্ষার ওইভাবে দরকার নাই। কিন্তু যদি কেউ পরীক্ষা করাইতে চায় বা দিতে চায়, সেই ক্ষেত্রে আইজিএম দিতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আইজিএম ফর মামস, ঠিক আছে? আইজিএম ফর মামস, আর কিচ্ছু না। আইজিএম ফর মামস, এই জায়গায় দেখেন অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো কিচ্ছু লাগবে না, খালি অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি টেস্টের ভিতর আইজিএম ফর মামস, খালি এইটুকু মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না। মামসের টেস্ট এই একটাই, আইজিএম ফর মামস মানে অ্যান্টিবডি টেস্ট, ঠিক আছে? মামসের ট্রিটমেন্ট কি দিবেন? মামসের ট্রিটমেন্টও হুবহু সেই আগের মতোই, জাস্ট সিম্পটোমেটিক। জ্বর আসলে প্যারাসিটামল, কিন্তু এই ক্ষেত্রে জ্বরের কমপ্লেন নিয়ে আমাদের অত হেডেক নাই, আমাদের মেইন কমপ্লেন থাকে যে ফুলে উঠছে আর ব্যথা, এই জন্য এই ক্ষেত্রে আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি, বা প্যারাসিটামল যদি না কাজ হয় মানে ব্যথা না কমে, সেই ক্ষেত্রে আইবুপ্রোফেন ইউজ করি, আইবুপ্রোফেন, ঠিক আছে? আইবুপ্রোফেন, আইবুপেন নামে বাজারে পাওয়া যায়, অনেক নামে বাজারে পাওয়া যায়, বললেই হবে আইবুপ্রোফেন, ঠিক আছে? আইবুপ্রোফেন না আমরা দিতে পারি। আইবুপ্রোফেন কতটুকু দিবেন? 3 বেলা দেওয়া যায় সর্বোচ্চ,
অনেকে 4 বেলা ইউজ করে, কিন্তু 4 বেলা না ইউজ করা বেটার, সর্বোচ্চ 3 বেলা। ঠিক আছে, সর্বোচ্চ 3 বেলা ইউজ করা যায়। আর বাকি যেগুলো ট্রিটমেন্ট দিবেন সিম্পটোমেটিক জাস্ট, আর কিচ্ছু না। জ্বর আসলে নাপা দিবেন, গা ব্যথার জন্য আর কোনো আলাদা ওষুধের দরকার নাই সাধারণত। ঠিক আছে, আর কোনো আলাদা ওষুধের দরকার নাই। পেশেন্টকে একটা ভিটামিন সি দিবেন, মামসের পেশেন্টদের একটা ভিটামিন সি দিবেন সাথে। ঠিক আছে, ভিটামিন সি দিবেন। ভিটামিন সি হেল্প করে এই জায়গায় ইনফেকশন কমাতে, এই যে প্যারোটিড গ্ল্যান্ডের হেল্প করে, এই জন্য আমরা একটা ভিটামিন সি দেই। ভিটামিন সি ডোজ হয়েছে 2 বেলা। ঠিক আছে, 2 বেলা, 2 বেলা দিতে হয়, বড়দের বাচ্চাদের সবার ক্ষেত্রেই 2 বেলা। আর যেহেতু এপিটাইট সাপ্রেসেন্ট মানে রশি থাকে না মুখে, জিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, জিঙ্ক দিতে পারেন। এই বাদে আর কোনো ওষুধের দরকার নেই। এই ক্ষেত্রেও কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিকের কোনো রোলই নেই মামসে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক বাদ। কোশ্চেন আছে কোনো মামস নিয়া? স্যার ট্রিটমেন্টটা আরেকটু বলতেন। হ্যাঁ, ট্রিটমেন্ট আবার বলতেছি। ট্রিটমেন্ট মামসে মূলত আমাদের ট্রিটমেন্ট প্ল্যান জ্বর আর ব্যথা, এই দুইটা জিনিস মূলত প্রধান। জ্বরও কম থাকে, আমাদের মূল জিনিস হচ্ছে এই যে ফুলে উঠছে আর ব্যথা করতেছে জ্বর, এটা কমাইতে হয়। এই ব্যথার জন্য আমরা প্রথমে নাপা দিতে পারি, মানে প্যারাসিটামল দিতে পারি। যদি প্যারাসিটামলে কাজ না করে সেই ক্ষেত্রে আমরা আইবুপ্রোফেন দিতে পারি। আইবুপ্রোফেন একদিনে সর্বোচ্চ 3 বার দিব, 3 বার, 4 বারও দেওয়া যায়, 4 বার না দেওয়া ভালো, 3 বার দিব। ঠিক আছে, 3 বার দিব আইবুপ্রোফেন। আর এছাড়া আর কি ওষুধ দেওয়া যাইতে পারে? ভিটামিন সি দিব। ঠিক আছে, ভিটামিন সি, কারণ প্যারোটিড গ্ল্যান্ডে ফুলে উঠছে, তো প্যারোটিড গ্ল্যান্ডে ভিটামিন সি হেল্প করে, এজন্য আমরা একটা ভিটামিন সি ট্যাবলেট দিব। ভিটামিন সি হচ্ছে 2 বেলা, সকাল বা দুপুর বা সকাল বা রাত, যে যেভাবে খায় কোনো সমস্যা নাই। আর মুখে রুচি থাকে না পেশেন্টের, খেতে চায় না আর কি বাচ্চারা, এই জন্য জিঙ্ক ট্যাবলেট দিতে পারি। জিঙ্ক ট্যাবলেট সাধারণত আমরা 10 থেকে 15 দিনের জন্য দিই। ভিটামিন সিও 10 থেকে 15 দিন। ভিটামিন সি মানে সিবিট। ঠিক আছে, সিবিট, ভিটামিন সি মানে সিবিট, 10 থেকে 15 দিনের জন্য দিই। এই ট্রিটমেন্ট, এবারে আর কিছু নাই। আর ছোটবেলায় তো অবশ্যই ভ্যাকসিন দেওয়া লাগে, তো আগেই বললাম 9 মাস আর 15 মাসে এটার ভ্যাকসিনও দিয়ে দেওয়া হয়। এই দুইটা গেল ভাইরাল ডিজিজ। ঠিক আছে, ভাইরাল ডিজিজ। এবার 3 নাম্বার ডিজিজ আমরা পড়বো ডিপথেরিয়া। ডিপথেরিয়া, ঠিক আছে, ডিপথেরিয়া। ডিপথেরিয়া হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা আর কিন্তু ভাইরাল না, এটা ব্যাকটেরিয়াল। ঠিক আছে, ডিপথেরিয়া ব্যাকটেরিয়াল ডিজিজ। কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি দিয়ে হয়। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি, একটু লিখে রাখেন বাংলায়, কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা দিয়ে হয় হচ্ছে ডিপথেরিয়া। ঠিক আছে, এটাও ইনফেকশাস ডিজিজ, সোয়াসে ডিজিজ। ডিপথেরিয়া সাধারণত হাসি কাশির মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এই 3টে ডিজিজই হাসি কাশির মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, সবগুলোই কমন, হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এবার আসেন ডিপথেরিয়ার লক্ষণ। ডিপথেরিয়া কি কি লক্ষণ পাই? ডিপথেরিয়া 1 নাম্বার লক্ষণই হচ্ছে সোর থ্রট। ঠিক আছে, এই ক্ষেত্রে সবার আগের কমপ্লেইন সোর থ্রট। পেশেন্ট বলে পেশেন্টের গলা ব্যথা করতেছে। ঠিক আছে, গলা ব্যথা হইলে আমরা মনে করি টনসিলাইটিস, কিন্তু গলা ব্যথা মানে কিন্তু টনসিলাইটিস না। টনসিলাইটিস আর ফ্যারিনজাইটিস দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, টনসিলাইটিস ফ্যারিনজাইটিস আলাদা জিনিস। এই ক্ষেত্রে শর্ট থ্রট বা গলা ব্যথা দিয়ে শুরু হয়। 2 নাম্বার পয়েন্ট দেখেন, সলন দা গ্ল্যান্ড ইন দা নেক, মানে গলা ফুলে ওঠে। ঠিক আছে, গলা ব্যথা হয় প্লাস গলা ফুলে উঠে। এই জায়গায় একটা পয়েন্ট মিসিং আছে। ডিপথেরিয়ায় মুখের ভিতর একটা সাদা মেমব্রেন তৈরি হয়, মানে সাদা একটা আবরণ পড়ে যায়। ঠিক আছে, ওইটা আমরা বলি সিউডো মেমব্রেন। সাদা একটা মেমব্রেন, সাদা বা অনেক সময় গ্রেইশ হইতে পারে, হলুদ আবু। ঠিক আছে, একটা মেমব্রেন পরে আমরা যদি মুখ হা করতে বলি তাহলে পেশেন্টে দেখতে পাবো একটা সাদাটে বাবের মতো মেমব্রেন। এই জায়গায় কোনো ফোস্কা না কিন্তু। ঠিক আছে, মেমব্রেন মানে একটা এলাকা জুড়ে সাদা একটা আস্তরণ পড়ে যাবে, সাদা বা হলুদ আবু সাদা। ঠিক আছে, যেইটাই বলেন একটা আস্তরণ পড়ে যাবে। এইটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। তারপর পয়েন্ট হচ্ছে বার্কিং কফ। বার্কিং কফ বলতে কি বুঝাচ্ছে? বার্কিং কফ বলতে বলতেছে সিভিয়ার কফ, মানে তার কাশি থামতেছে না, তার কাশি কাশতে কাশতে গলা টলা ভেঙে যাচ্ছে, এটারে বলতেছে বার্কিং কফ। ঠিক আছে, বার্কিং কফ। 4 নাম্বার পয়েন্ট রেসিং হার্ট। রেসিং হার্ট বলতে বোঝাচ্ছে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। তারপর হুইজিং এন্ড ডিফিকাল্টি ইন ব্রিদিং। হুইজিং এন্ড ডিফিকাল্টি ইন ব্রিদিং বলতে বোঝাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে, আর নরমাল আমাদের শ্বাসের যে সাউন্ড এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বাঁশির মতো শোনাচ্ছে অনেকটা। হুইজ মানে বাঁশি। ঠিক আছে, বাঁশি, সেটাই বোঝাচ্ছে হুইজিং এন্ড ডিফিকাল্টি ইন ব্রিদিং, মানে শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাসের প্যাটার্ন সাউন্ডটা অন্যরকম হচ্ছে। আর লাস্টের পয়েন্ট ফিভার এন্ড চিলস, মানে জ্বর আসতেছে, আর চিলস মানে তার হচ্ছে ঠান্ডা লাগতেছে। জ্বর আসার সাথে সাথে পেশেন্টের ঠান্ডা লাগতেছে, কাঁপুনি না কিন্তু ঠান্ডা। ঠিক আছে,
কাঁপুনি আলাদা জিনিস, এই ক্ষেত্রে পেশেন্টের ঠান্ডা লাগতেছে। এই ক্ষেত্রে এই সিমটম গুলো মানে লক্ষণগুলোর ভিতরে সব থেকে প্রধান মানে ইম্পর্টেন্ট সিমটম কি কি দেখে বুঝবেন? প্রথম পয়েন্ট পেশেন্ট বলবে গলা ব্যথার কথা প্লাস গলা ফুলে ওঠার কথা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি পেশেন্টে হা করে যদি দেখেন তাহলে দেখবেন যে মুখের ভিতরে একটা সাদা বা হলুদাভ সাদা একটা মেমব্রেন তৈরি হয়েছে। এই 3টা পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট, বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এর পাশাপাশি পেশেন্টের সর্দিও হইতে পারে, ঠিক আছে, চোখ চুলকাতে পারে, এগুলো আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না। এরপর আসেন ডিপথেরিয়া আমরা কনফার্ম করব কিভাবে যে ডিপথেরিয়া এটা ডিপথেরিয়াই কিনা। সাধারণত দেখেও বোঝা যায় সিম্পটম মুভমেন্ট, কিন্তু ডিপথেরিয়ার এর ক্ষেত্রে আমরা টেস্ট করতে দেই, এই ক্ষেত্রে সিএস করতে দেই, আমরা সোয়াব নেই যে গলার ভিতর যে জায়গায় মেমব্রেন হয়েছে, যে করোনার সময় টেস্ট যেমন করাইছে না গলার ভিতর থেকে সংগ্রহ করে তারপর সেটা পরীক্ষা করাইছে, ডিপথেরিয়ার ক্ষেত্রেও সেম আমরা এই ক্ষেত্রে সোয়াব নেই, গলার ভিতর থেকে সোয়াব নিয়ে আমরা কালচার এন্ড সেনসিটিভিটি করতে পাঠাই, সিএস করতে পাঠাই। সিএস করতে পারলে আমার ডিপথেরিয়ার জীবাণু ধরা পড়ে, আর সাথে একটা সিবিসি করতে দেই, সিবিসি করতে দেই। আর যদি কাশি খুব বেশি থাকে, বুকে ব্যথার কথা বলে, সেই ক্ষেত্রে একটা এক্সরে করতে দেই। ঠিক আছে, 3টা পয়েন্ট মনে রাখবেন। প্রথমে হচ্ছে কালচার এন্ড সেনসিটিভিটি অফ সোয়াব, কালচার এন্ড সেনসিটিভিটি অফ দা সোয়াব, 2 নাম্বার সিবিসি, আর 3 নাম্বার এক্সরে, এক্সরে বুকের এক্সরে। ঠিক আছে, এবার আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি কি ট্রিটমেন্ট দেই? এই ক্ষেত্রে আমরা পেনিসিলিন দিয়ে ট্রিটমেন্ট বেশি করা হয়, বা এরিথ্রোমাইসিনও দেওয়া হইতে পারে। বর্তমানে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিনও দেওয়া হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন বা পেনিসিলিন অ্যাভয়েড করা হয়। অনেকের ক্ষেত্রে আমরা এরিথ্রোমাইসিন দিয়েই খালি ট্রিটমেন্ট করি, কারণ ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন বা পেনিসিলিন অনেকের ক্ষেত্রে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন করে, মানে অ্যালার্জিক রিঅ্যাকশন করে, এই জন্য আমরা এগুলো অ্যাভয়েড করি। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এরিথ্রোমাইসিন ইউজ করবো। এরিথ্রোমাইসিনের কথা আপনারা বেশি মনে রাখবেন, এরিথ্রোমাইসিন 250 এমজির পাওয়া যায়, 500 এমজির পাওয়া যায়। যদি বাচ্চা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 250 এমজির ইউজ করি, 250 এমজি 2 বেলা দেই। ঠিক আছে, 3-4 বছর বয়সে যেগুলো তাদের 250 এমজি 2 বেলা দেই। আর বয়স্কদের ক্ষেত্রে 500 এমজি আমরা ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে 3 বেলাও ইউজ করতে পারি। ঠিক আছে, 3 বেলাও ইউজ করতে পারি, সাধারণত 1 সপ্তাহ বা 5 থেকে 7 দিন মনে রাখবেন, 5 থেকে 7 দিনের জন্য আমরা ট্রিটমেন্ট দিই। এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক, পেনিসিলিনও অ্যান্টিবায়োটিক, এরিথ্রোমাইসিনও অ্যান্টিবায়োটিক। এরিথ্রোমাইসিন দেওয়া মূলত সেফ। আর এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা আইসোলেশনে থাকতে বলি। আইসোলেশন মানে কি? সে কারোর সাথে মিশবে না, ঠিক আছে, একা ঘরে থাকবে, ওইভাবে সমাজের সাথে মিশবে না। কারণ কি? এটা শ্বাসের রোগ, তীব্র, অনেকের আরো ছড়াই যেতে পারে, এই জন্য আমরা আইসোলেশনে থাকতে বলি পেশেন্টদের। ঠিক আছে, আইসোলেশনে থাকতে বলি। আর ডিপথেরিয়ার টিকাও বাচ্চা বয়সে দেওয়া হয়, ডিপিটি টিকা বাচ্চাদের দেয়া হয়। ঠিক আছে, আর ট্রিটমেন্ট কি দিবেন? অ্যান্টিবায়োটিক দিলেন, আর কি দিবেন? আর হচ্ছে জ্বর থাকে যেহেতু পেশেন্টের, ওই প্যারাসিটামল, আগের মতো প্যারাসিটামল দিবেন। কাশির জন্য সিরাপ দিবেন, সিরাপ দিবেন কাশির জন্য, বিউকপ বা অ্যামব্রক্স এই জাতীয় সিরাপ দিবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে থ্রটের জন্য অ্যান্টিবায়োটিকই কাজ করবে, আর অন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, অন্য কোনো ওষুধ দেওয়ার ওইভাবে দরকার নাই। আর ভিটামিন সি দিতে পারেন, ভিটামিন সি মানে সিবিট দিতে পারেন, কারণ সিউডো মেমব্রেন হয় তো মিউকোজা ক্ষতিগ্রস্ত হয়, এজন্য আমরা সিবিট দিতে পারি যাতে মিউকোজার ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি হয়, এই ক্ষেত্রে সিবিট দেই এজন্য। ঠিক আছে, সিবিট দিই। তাহলে ট্রিটমেন্টে স্যার হার্টবিট বেড়ে যাওয়ার জন্য কিছু দেওয়া লাগতো না? না, কিচ্ছু দেওয়া লাগবে না। হার্টবিট বেড়ে কেন যাচ্ছে আমি বলতেছি, এটা বলতেছি আপনাদের শিখিয়ে দিচ্ছি কেন বাড়তেছে। ট্রিটমেন্ট আরেকবার বলি, একটু শুনে নেন। প্রথমেই আমরা কি বললাম? অ্যান্টিবায়োটিক দেব। অ্যান্টিবায়োটিকে আমাদের চয়েস থাকবে এরিথ্রোমাইসিন দেওয়ার। ঠিক আছে, এরিথ্রোমাইসিন, কিন্তু পেনিসিলিনও দেয়া হয়ে থাকে, কিন্তু আমরা এরিথ্রোমাইসিন দেব, দেওয়ার চেষ্টা করব। অনেক সময় সেফোটিল প্লাস মানে সেফিউরোক্সিন ক্লাভুলোনিক অ্যাসিড বর্তমানে এইটাও দেয়া হয়ে থাকে। ঠিক আছে, দেয়া হয়ে থাকে, কিন্তু সেফুরোক্সিম আর ক্লাভুলোনিক অ্যাসিড বাচ্চাদের দেয়া যায় না, একদম ছোট, এজন্য আমরা তাদের ক্ষেত্রে এরিথ্রোমাইসিন দেই। 2 নাম্বার পয়েন্ট জ্বর, জ্বরের জন্য আমরা দিব প্যারাসিটামল। তারপরের পয়েন্ট বললাম কি? কাশি, কাশির জন্য আমরা সিরাপ দেব, বিউকপ বা অ্যানকপ বা অ্যামব্রক্স এই জাতীয় আমরা সিরাপ দেব। আর ব্যথার জন্য আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। আর মুখের ভিতর যে সাদা সাদা আবরণ পড়ে গেছে, এটার জন্য আমরা সিবিট দেব, সিবিট। সিবিট দিলে এটার ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, ট্রিটমেন্ট বুঝতে পারছেন? জি স্যার। এবার আসেন যে বললেন যে হার্টবিট বেড়ে যাচ্ছে, এর জন্য কোনো ওষুধের দরকার হয় কিনা? এর জন্য কোনো ওষুধের দরকার নাই, কারণ এই হার্টবিটটা বাড়ছে মূলত আপনার ডিপথেরিয়ার যে জীবাণু কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি ওর জন্য। ঠিক আছে, ওর জন্য। এটা যখন জীবাণুটা মরে যাবে আপনার এই হার্টবিট অটোমেটিক নরমালে চলে আসবে। সেকেন্ড পয়েন্ট,
হার্টবিট বাড়ার আরেকটা কজ আছে। আমাদের নরমাল বডি টেম্পারেচারে হার্টবিট একরকম। আমাদের নরমালি তো বডি টেম্পারেচার কত? নরমাল বডি টেম্পারেচার কত বলেন তো? জ্বর বলি কত হইলে? স্যার 100 উপরে স্যার 99 ডিগ্রি 100 উপরে হলে জ্বর স্যার। 98.4, ঠিক আছে? 98.4 পর্যন্ত নরমাল। 4 ডিগ্রি 98.4 পর্যন্ত নরমাল। আমরা জ্বর বলি সাধারণত 98.6 প্লাস করলে সেটা জ্বরের ভিতর চলে যায়, লো গ্রেড ফিভারে চলে যায়। তাহলে স্বাভাবিক টেম্পারেচারে আমাদের হার্টবিটও স্বাভাবিক থাকে। স্বাভাবিক হার্টবিট কত বলেন তো একজন? হার্টবিট কত স্বাভাবিক? স্যার 85 বাই আপনার হার্টবিট 185 বাই 135 স্যার ওটা তো প্রেশার বলছি। হার্টবিট স্বাভাবিক হইছে আপনার 60 থেকে 100, ঠিক আছে? 60 থেকে 100। মিউট করেন, 60 থেকে 100 হইছে স্বাভাবিক হার্টবিট, ঠিক আছে? 60 থেকে 100 এর ভিতর হইলে আমরা স্বাভাবিক বলি। তাহলে নরমাল বডি টেম্পারেচারে এই 60 থেকে 100 এর ভিতর থাকে, কিন্তু বডি টেম্পারেচার যদি বাড়ে, ধরেন কারো জ্বর হচ্ছে, ঠিক আছে? জ্বর হইলো, তাহলে বডি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ার জন্য হার্টবিট 10 করে বাড়বে। এবার হিসাব করেন, যদি কারো বডি টেম্পারেচার 103 হয়, 103 হয়, তাহলে তার বডি টেম্পারেচার স্বাভাবিকের থেকে কত বাড়লো? 4 ডিগ্রি বেড়ে গেল। 4 ডিগ্রি বাড়লে সাধারণত হার্টবিট অটোমেটিক 40 বাইরে যাবে। তাহলে তো সেটা এমনি অ্যাবনরমাল হয়ে যাবে না? তাহলে এইটার জন্য টেনশন করার দরকার নেই। এটা জ্বর কমলে আবার আপনার স্বাভাবিকে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে বডি টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ে, তাহলে হার্টবিট 10 করে বাড়বে অটোমেটিক, ঠিক আছে? অটোমেটিক। ধরেন আপনার নরমাল বডি টেম্পারেচারে, আমরা যারা স্বাভাবিক এখন নরমাল বডি টেম্পারেচারে হার্টবিট আছে 80, কিন্তু আপনার কালকে সকালে জ্বর আসলো, 103 জ্বর আসলো, তাহলে আপনার বডি টেম্পারেচার এই ক্ষেত্রে 4 ডিগ্রি বাড়লো, তাহলে আপনার হার্টবিটও 40 বেড়ে যাবে। তাহলে এবার আপনার হার্টবিট হয়ে যাবে কত? 80 প্লাস 40, 120। 120 তো তাহলে বেশি হার্টবিট। আমাদের তো চিন্তা হবে যে হার্টবিট কেন বাড়ছে? হার্টবিট বাড়ছে জ্বরের জন্য জাস্ট, ঠিক আছে? অন্য কোনো কারণে বাড়ে নাই। ক্লিয়ার? জি স্যার জি স্যার সবাই বুঝছেন এই জিনিস? এবার আপনাদের কোশ্চেন থাকলে বলেন। পড়ানো হয়ে গেছে, এবার আপনাদের কোশ্চেন বলেন। হার্টবিট কি বয়সের তারতম্যের কারণে বাড়ে কমে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হার্টবিট বয়সের তারতম্যের কারণে বাড়ে। এটা খুব ভালো কোশ্চেন। ছোটদের যারা বাচ্চা, ঠিক আছে, একদম বাচ্চা, এদের হার্টবিট অনেক বেশি, ঠিক আছে? অনেক বেশি। একটা বাচ্চা জন্মানোর পর, ঠিক আছে, জন্মানোর পর হার্টবিট থাকে 210, 200, 240 এইরকম। কিন্তু বয়স যত আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে হার্টবিট কমতে থাকে। সাধারণত 1 মাসের বাচ্চাদেরই হার্টবিট কমে 140 এর দিকে চলে আসে, 140, 50। তারপর যেই তারা আরো বড় হয়, মানে 1 থেকে 2 বছর হয়ে যায়, এই হার্টবিট আমাদের মতো স্বাভাবিক 60 থেকে 100 এর ভিতর। এবার আসেন বয়স্কদের ক্ষেত্রে হার্টবিটে কি চেঞ্জ হয়? বয়স্কদের ক্ষেত্রে সাধারণত হার্টবিটে চেঞ্জ হয় না, কিন্তু যাদের হার্টে সমস্যা, হার্ট দুর্বল, তাদের ক্ষেত্রে আস্তে আস্তে হার্টবিট কমতে থাকে। আমরা বলি না হার্ট ব্লক হয়ে গেল, হার্টবিট কমে যাচ্ছে। এই ক্ষেত্রে হার্টবিট কমে যাওয়ার ফলে যে ব্লক হয়ে গেল, তারপর হার্টবিট কমে গেল, এর ফলে আমরা পেসমেকার বসাই। নাম অনেকে শুনছেন হয়তো, পেসমেকার বসাই। পেসমেকারের কাজই হচ্ছে আপনার হার্টবিট মেনটেন করা। এটা সাধারণত বৃদ্ধ বয়সে বেশি হয়, ইয়াংদের হয় না, ঠিক আছে? বৃদ্ধ বয়সে বেশি হয়। কিন্তু যাদের হার্ট ভালো আছে তাদের কোনো ক্ষতি হবে না, তাদের নরমালি থাকে, তাদের বাড়ে বা কমে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হার্টবিট কিন্তু বেশি থাকে। জন্মের পর হার্টবিট অত্যাধিক পরিমাণে থাকে, এরপর ধীরে ধীরে আস্তে আস্তে স্বাভাবিকে চলে আসে। বলেন আর কার কি